এবারে আনন্দ আড্ডা। চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কথা সাহিত্যিক ইজাজ আহমেদ মিলনের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটি বলছিলাম যে লেখালেখি নিয়ে তো ছোটবেলা থেকে একটা ভালোবাসা তো আছে এবং বর্তমানেও ভীষণ ব্যস্ততম একটা সময় পার করা হচ্ছে। যদি এখনের ব্যস্ততাটা একটু জানতে চাই, তারপরে না হয় লেখালেখির সে প্রসঙ্গগুলো নিয়ে আমরা কথা বলবো। নতুন একটা বই কেবলই শেষ করলাম। বইটার নাম হচ্ছে বঙ্গবন্ধুর হামিদুজ্জামান সরকার প্রাদেশিক পরিষদ থেকে জাতীয় সংসদে। এটা একটি গবেষণাধর্মী বই। এটার প্রেক্ষাপটটা যদি বর্ণনা করি সেটা হবে যে রংপুর অঞ্চলে একজন বিজ্ঞ রাজনীতিক ছিলেন, তার নাম হচ্ছে হামিদুজ্জামান সরকার। এই হামিদুজ্জামান সরকার 1938 সালে জন্মগ্রহণ করেছেন। পরবর্তী সময়ে 52 ভাষা আন্দোলন করেননি, কিন্তু ওই স্কুল থাকতে যে মিছিল হয়েছে সেই মিছিল, 54 যুক্তফ্রন্ট নির্বাচনেও তার অংশগ্রহণ আছে। 66-র 6 দফা সরাসরি অংশগ্রহণ করেছেন। 69-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন। 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু তাকে মনোনয়ন দিয়েছিলেন নৌকা প্রতীকে। 70-এর যে নির্বাচন হয়েছিল প্রাদেশিক পরিষদের নির্বাচিত সদস্য নির্বাচন করেন এবং সেখানে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। পরবর্তীতে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে হামিদুজ্জামান সরকারের খুব বড় একটা অবদান আছে। সেটা যদি খুব ছোট করে বলি, উনি কোচবিহারে, ওপার বাংলায় কোচবিহারে সিতাই নামে একটি এলাকা আছে। এই সিতাই অঞ্চলে হামিদুজ্জামান সরকার একটি কি বলে ক্যাম্প স্থাপন করেছিলেন, আর সেটা হচ্ছে রিক্রুটিং ক্যাম্পও বলা যেতে পারে। অর্থাৎ এই বাংলা থেকে ওই বাংলায় যারা মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নেবার জন্যে ওই দিকে যেতেন, মানে ওই বাংলায় বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ ক্যাম্পে যেতেন, এই হামিদুজ্জামান সরকারের এই ক্যাম্পে 5-7 দিন থাকার পর তারপর তাদেরকে বিভিন্ন ক্যাম্পে পাঠানো হতো। পাঠানো হতো এই অর্থে এখানে রাখা হতো যে তাদের মানসিকভাবে প্রস্তুত করা, তাদের শারীরিকভাবে দেখা অসুস্থ হয়ে পড়েছে কিনা, তিনি কি প্রশিক্ষণ গ্রহণ শেষে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের এসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারবেন কিনা, এইসব টোটালি বিষয়টা দেখভালের দায়িত্ব ছিল তার। এবং শেষ পর্যন্ত তিনি 15,000 তরুণকে ওই জায়গাতে প্রশিক্ষণ দিয়েছেন প্রাথমিকভাবে। সিতাই যে অঞ্চলটা আছে এই অঞ্চলে পাশে ইসলামপুর নামে একটা স্কুল আছে কোচবিহারে। এই ক্যাম্প স্থাপনের পাশাপাশি তিনি একটি শরণার্থী শিবিরও করেছিলেন। সেখানে প্রায় 10-15 হাজার মতো নারী, পুরুষ, শিশু আমাদের বাংলাদেশের ওখানে আশ্রয় নিয়েছিলেন। তার পরবর্তী সময়ে 5 এবং 6 জুলাই শিলিগুড়িতে একটি শিলিগুড়ি সম্মেলন হয়েছিল। এটা অনেকেরই বিষয়টা অজানা। খুব সাম্প্রতিক সময়ে 2-1 বছরে এই বিষয়টি আমাদের কাছে এসছে, এতকাল এটা অজানাই থেকে ছিল। তো সেই শিলিগুড়ি সম্মেলনে তিনি যোগদান করেছিলেন। ওখান থেকে সেই সম্মেলনে তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, মানে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা সেই সম্মেলনে অংশ নিয়েছিলেন। সেখান থেকে উৎসাহ প্রেরণা নিয়ে ফিরে এসে সিতায়ে আবার নতুনভাবে কাজ শুরু করেন। ইন দ্য মিন টাইম আবার সে তার বাড়ি তো রংপুরের মিঠাপুকুরেও এক ফাঁকে আসলেন যে তার টার্গেট করা কিছু ছেলেপেলে ছিল, যে তারা তো আসছে না, যোগাযোগ করারও তো তেমন খুব একটা মাধ্যম ছিল না, যার জন্য এখানে এসে আবার সেই ছেলেদেরকে নিয়ে সিতায়ে গিয়ে ওই রিক্রুটিং ক্যাম্পে নিয়ে বিভিন্ন ক্যাম্পে পাঠিয়ে, প্রশিক্ষণ ক্যাম্পে পাঠিয়ে দিয়ে তারপর এই যুদ্ধটা মূলত হচ্ছেন তিনি একজন সংগঠক। 1972 সালে 73 সালে 7 মার্চ আমাদের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। বঙ্গবন্ধু তাকে পুনরায় এই রংপুরের এই 10 আসন তাকে মনোনয়ন দেয়। সেখানেও তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন, প্রথম জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার এই দীর্ঘ পথটা আমার খুঁজে বের করতে বেশ ব্যাক পেতে হয়েছে।
তো উনি আত্মজীবনী লিখতে শুরু করেছিলেন, প্রায় 4-5 পৃষ্ঠার আত্মজীবনী লিখেছিলেনও। তিনি 12 সালে মারা গেছেন। এই আত্মজীবনী 5-7 পৃষ্ঠা আমার অনেকটা উপকার হয়েছে, এই বইটা লিখতে গিয়ে সহযোগিতা করেছে তার বন্ধু, তার সঙ্গে যারা চলাচল করেছেন, তার সংস্পর্শ যারা পেয়েছেন, এবং তিনি আইনজীবী ছিলেন, খুব বিজ্ঞ আইনজীবী ছিলেন। তো বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমি কথা বলেছি, গ্রামে, সেই অঞ্চলের গ্রামে, মানে আপনাকেও বেশ পরিশ্রম করে সেই তথ্যগুলো জোগাড় করতে পাড়া হয়েছে। মহল্লায় ঘুরেছি। আমি ব্যক্তিগতভাবে যতটুকু আপনাকে জানি যে আপনি দেশমাতৃকার প্রতি আপনার অন্যরকম একটা ভালোবাসা আছে, এবং আমি যদি ভুল না করে থাকি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটা শোনার পরে আপনি সম্ভবত প্রথম আপনার লেখাটি লিখেছিলেন। আমি কি ঠিক বলেছি কিনা? একদম একদম একদম। যদি বলতেন তখনকার এটা গল্পটি। ছোটবেলায় তো আমরা ওই কলা গাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে, হ্যাঁ, ফুল দিতাম, শ্রদ্ধা জানাতাম। তো আমি রেডিওটা খুব শুনতাম ছোটবেলা থেকেই। রেডিও মানে বেতার, গান শুনতাম। আমার একটা সময় ছিল যে আমি অন্তত 1000 গীতিকার, সংবাদ পাঠক, সংখ্যাটা হয়তো দিক সেদিক হবে, অসংখ্য গীতিকার, সুরকার, শিল্পী, সংবাদ পাঠক, কথিকা পড়ে, এরকম অনেকের নাম এক সময় বলতে পারতাম রেডিও শুনে। কোনো এক 21শে ফেব্রুয়ারিতে আমি আমার বন্ধুরা মিলে শহীদ মিনার বানিয়েছি। আগেও শুনেছি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গান। আপনার বয়স কত ছিল? বয়সটা 4-এ পড়ি, বেশ ছোটকালের কথা তাহলে। সেখানে ওই গানটা আগেও শুনেছি, কিন্তু ওই দিন আমার গানটা খুব একদম হৃদয়ের তলায় গিয়ে ধাক্কা লাগে যে এই গান আবার কিভাবে লেখে একজন লেখক। শুনলাম আব্দুল গাফফার চৌধুরী লিখেছেন। পরবর্তী সময় ওই রাতেই আমি একটি কবিতা লিখছিলাম। আচ্ছা। কবিতাটা পরবর্তী একটা জাতীয় দৈনিকে ছাপা হয়। তারপর থেকে আর তো আর পেছনে ফিরে তাকাইনি, লিখছি একের পর এক লিখেই যাচ্ছি। মজার ব্যাপার হচ্ছে, পরবর্তী সময়ে আব্দুল গাফফার চৌধুরী আমাদের প্রণম্য, খুব সাম্প্রতিক সময়, বছর খানেক আগে তিনি প্রয়াত হয়েছেন। তার সঙ্গে আমার গভীর সম্পর্ক গড়ে ওঠে। তিনি লন্ডনে থাকতেন। আমার একটা বইয়ের ভূমিকাও লিখেছেন উনি। আমার ছাতিম গাছের মৃত ছায়া নামে আমার একটা গল্পের বই আছে, সেই বইটার ভূমিকা তিনি লিখেছেন। আমাকে নিয়ে বিভিন্ন পত্রিকাতে অনেক বড় আর্টিকেলও তিনি পরবর্তী সময় লিখেছেন। এটা আমার একটা সৌভাগ্য বলতে পারেন। একটা সময় খুব ইচ্ছে ছিল বা সংবাদ পাঠক হওয়ার ইচ্ছে ছিল, এখন যদি সেই সুযোগটা চলে আসে তাহলে কি সুযোগটা লুফে নেবেন কিনা? না, এখন কি একদম লেখালেখির দিকে মনোনিবেশ করেছেন? আমার মানে বললাম না যে লেখালেখিটা হচ্ছে আমার প্রার্থনার মতো, অন্যদিকে আর মন দেওয়ার মতো সময়, সুযোগ কিংবা ইচ্ছেও নেই আসলে। আপনার আরো একটি উল্লেখযোগ্য লেখার কথা যদি বলি, নষ্ট শরীর ভিজে না রৌদ্র জলে, এটা নিয়ে যদি একটু বলতেন। এটা আমার প্রথম কাব্যগ্রন্থ। আচ্ছা। হ্যাঁ, এটা 2009 সালে বিভাস থেকে বেরিয়েছিল। তো আমাকে লেখক হতে পেরেছি কিনা জানি না, তবে এই জগৎটা, এই লেখালেখির জগৎ, সাহিত্যের জগৎ, এই জগৎটাকে ভালোবাসতে আরো উস্কে দিয়েছিল এই নষ্ট শরীর ভেজে না রৌদ্র জলে। আনন্দ আলো পুরস্কার নামে, ওটা তখন ছিল সিটি আনন্দ আলো, এখন ঢাকা ব্যাংক আনন্দ আলো হয়েছে। এই পুরস্কারটা আমি 2009 সালে এই বইটার জন্য পেয়েছিলাম। সে বছর নবীন ক্যাটাগরিতে আমার পুরস্কারটা পাওয়া হয়েছিল। প্রথম কাব্যগ্রন্থ বলছিলেন, কতগুলো কবিতা ছিল সেখানে? 64টা কবিতা ছিল। 64টা কবিতা। সময় কতদিন লেগেছিল লিখতে? এটা তো ছোটবেলায় শুরু করলাম না, সেই তো 96-97। মানে প্রথম লেখাই কি শুরু হয়েছিল সেই এই কাব্যগ্রন্থটা দিয়েই? এখান থেকে বাছাই করে, কবিতা তো ছিল অনেক, এখান থেকে বাছাই করে এই বইটা করা। কিন্তু আপনার প্রথম লেখা বই কি ছিল? এটাই প্রথম, এটাই ছিল, নষ্ট শরীর ভেজে না রৌদ্র জলে। আরো একটা প্রাপ্তির কথা যদি যোগ করি, আহসানুল্লাহ মাস্টার জীবনালেখ্য, আপনার এই বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে কিন্তু মোড়ক উন্মোচন করেছেন। এই ভালো লাগাটা আপনি কিভাবে প্রকাশ করবেন? এটা আমি বড় পাওয়া, একজন লেখকের বই ওই রাষ্ট্রের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচন করে, একজন লেখকের জন্য এর চেয়ে বড় পাওয়া তো আর হতে পারে না। আমি খুব 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 বেশি আনন্দিত এখনো, ওটা মনে হলে এখনো ভালো লাগে। অনেক অনেক গান লিখছেন এবং বাংলাদেশের জনপ্রিয় শিল্পী যারা আছেন তারা আপনার সেই গানগুলো করছে। যদি গানের লেখা শুরুটা নিয়ে একটু বলতেন যে কিভাবে শুরু হয়েছিল? ওই যে আব্দুল গাফফার চৌধুরীর কিন্তু একটা গান ছিল, আমার ভাই রক্তে রাঙানো
ওটা তো গান। জি ওই গান থেকে কবিতা হয়ে যাওয়া এবং মূলত গানই লেখা, মানে দুটো কাজ একসঙ্গেই করছিলাম। আমার অসংখ্য গান, শত শত গান একটা সময় ছেড়ে ফেলে দিয়েছি, কারণ কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাইনি যে এই গানগুলো কিভাবে গীত হয়, সুর করে কিভাবে। আমার গ্রাম তো, আমি তো অজপাড়া গাই আমার জন্ম, জি সেখানে এখন আলোয় ঝলমল হয়ে ওঠে, সেখানে রাস্তাঘাট হয়েছে, বিদ্যুৎ গেছে, মফস্বল শহর। কিন্তু যখন আমার গান লেখা শুরু তখন আর এটা হয় না। তবে আমি এই গান লেখাটা এই তখনই শুরু, একই সমবয়সী। তো আমি একদিন আমাদের অঞ্চলে যে ক্যাসেট বিক্রি করে সেই ক্যাসেটের দোকানের সামনে দেখলাম একটা পোস্টার, মমতাজের খুব চমৎকার একটা ছবি, নিচে হাসান মতিউর রহমান চেনা সুর প্রযোজিত লেখা, আমার মনে আছে। তো উনি ওখানে নিচে নাম্বারও লেখা, তখন তার মোবাইল নাই, ওই ঠিকানাও লেখা আছে। তো আমি হাসান মতিউর রহমানকে একটা চিঠি লিখলাম। তো চমৎকার ভাষায় চিঠি, তখন আমার মাথায় কি করে আসছিল এখনো ভেবে মাঝে মধ্যে অবাক হই যে এত চমৎকার করে কিভাবে চিঠি লিখলাম। তো ওনাকে চিঠিটা পাঠালাম নয়াটোলা বড় মগবাজার, ঠিকানাটাও মনে আছে, মগবাজার, বড় মগবাজার, হাসান মতিউর রহমান বড়। সবাই কিন্তু স্যারের ঠিকানাটা পেয়ে যাবে, সবাই জানে তার ঠিকানা। ওই যে হাসান মতিউর রহমান, যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, রাঙামাটি পাহাড়ে দুপুর বেলা হারে নাম ধরে কে বাঁশরি বাজার উনালায় লাগিয়েছেন, তার বিখ্যাত বিখ্যাত অনেক গান আছে। তো ওনাকে চিঠি লেখার পর উনি আমার চিঠির জবাব দিলেন, ডাকে পাঠালেন, আবার চিঠি লিখলেন, তুমি আমার কাছে আসো। ওনার নাম্বারটাও দিয়ে দিলেন, টিএনটি নাম্বার। তখন 1 মিনিট টিএনটিতে কথা বলতে আমার বাড়ি থেকে 4-5 কিলো দূরে যেতে হয় এবং 20 টাকা করে প্রতি মিনিট দাম নেয়। তো ওনাকে আমি বললাম যে আপনার চিঠি আমি পেয়েছি, আমি কবে আসব, টেলিফোন করে, যে কোনো সময় চলে আসো। তো ওনার বাসায় যাওয়ার পরে গান লেখার যে সূত্র, গান লেখার কিন্তু একটা সূত্র আছে, মানে ছন্দে মিলাতে হয়। এই ছন্দটা একদম খুব চমৎকার করে আবার ভাগ করতে হয় ছন্দে। হ্যাঁ হ্যাঁ, ভাগ করতে। তো উনি এই ছন্দটা আমাকে শিখিয়ে দিলেন, বললো তোমার গান, এবং তিনি বলেছিলেন যে তুমি মিনিমাম 20 বছর এগিয়ে আছো গান লেখার ক্ষেত্রে। তখন বলছিলেন, এটা 2000 সালের কথা হতে পারে বা 2001 সালের কথা হতে পারে। যাক, পরবর্তী সময় একটা আমার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে, এবং আরেকটু বলি, আমি তো সবাই জানে যে আমি দরিদ্র বাবার সন্তান, খেটে খাওয়া মানুষের সন্তান, তিনি রিকশা চালক ছিলেন একজন, আমি লড়াকু মানুষ। কিন্তু সেই জায়গা থেকে আজকে আপনি এখানে, এবং এত মানুষের ভালোবাসা, এটা তো একদম চারটেখানে কথা না। এবং মানুষের ভালোবাসা থেকে অনেক বেশি বড় সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ আমার মনে হয় যে কিছুই হতে পারে না, যদিও আপনার অনেকগুলো অর্জন রয়েছে। হাসান মতিউর রহমানের কাছে আসার পর উনি আমাকে গানের সূত্রটা শিখালেন, এবং আমার মনে আছে উনি আমার গাড়ি ভাড়াও দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আমি তার প্রতি খুব বেশি কৃতজ্ঞ। নিশ্চয়ই অনুষ্ঠানটা উনি দেখবেন, উনি যদি নাও দেখেন আমি তাকে পাঠাবো দেখতে, নিশ্চয় খুশিও হবেন। একেবারে শেষ দিকে চলে এসেছি। নতুন প্রজন্মের যারা আছে, যারা লেখালেখি করতে চায় বা লেখালেখিতে আসতে চায়, তাদের জন্য আপনি কি বলতে চান বা কি পরামর্শ রয়েছে? আমি এক পজিটিভ মাইন্ডের একজন মানুষ, সবসময় পজিটিভ চিন্তাই করি, নেগেটিভ করি না। এটা নিশ্চয়ই ভালো, কিন্তু যারা লেখালেখিতে আসছেন তারা 2 রকমভাবে আসছে। একরকম হচ্ছে কিছু না জেনেই, কোনো পড়াশোনা না করেই লেখালেখিতে আসছেন। আরেকটা শ্রেণী আসছে লেখালেখি করতে করতে পড়ছেন। এই 2 শ্রেণীর জন্যই মঙ্গলজনক না। এটা বড় প্রস্তুতি নিয়ে লেখালেখির জগতে আসা উচিত। প্রস্তুতিটা হচ্ছে প্রচুর জানতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। আমাদের বিশ্ব সাহিত্য এখন কোন দিকে যাচ্ছে, আমাদের সাহিত্য কোন দিকে যাচ্ছে, আমরা 50 জন রাইটারের নাম বলবো, ধরেন এই 50 জন রাইটার বাংলাদেশের যারা বিখ্যাত রাইটার, তাদের কে কোন প্যাটার্নে লিখছে এটা না জেনেই আমরা আসছি। সেটা ভালো, নিঃসন্দেহে ভালো, কিন্তু ওটা জানা দরকার। আরেকটা বড় সমস্যার জায়গা হচ্ছে যে আমরা বিখ্যাত হওয়ার, বড় হওয়ার এই স্বপ্ন তো থাকতেই হবে। আমি বিভিন্ন স্কুল কলেজ যে লেকচার দিই মাঝে মধ্যে, স্বপ্ন দেখানোর কথা বলি। স্বপ্ন তো আমাদের থাকতেই হবে, কিন্তু সেই স্বপ্নটা যেন সীমাকে অতিক্রম না করে। শুভকামনা রইল আপনার জন্য। অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন আপনি। অনেক ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন স্থপতি এমা গোল্ডম্যানের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, অপরাধ ভুল পথে পরিচালিত শক্তি ছাড়া আর কিছু নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।